হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে আবারও এলইটি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ। অফ স্টাডিজটাই একটি এসে। এসে মানে প্রবন্ধ। তো আমরা প্রথমে জেনে নিব এসে কাকে বলে। এসে কোনো একটা ছোট্ট লেখা, যেটা কোনো একটা পার্টিকুলার টপিকের ওপরে লেখা হয়, এবং এটি দুই ধরনের। এসে দুই ধরনের, কি কি? একটা হচ্ছে ফর্মাল এসে, আর একটা হচ্ছে ইনফর্মাল এসে। ফর্মাল এবং ইনফর্মাল। তো ফর্মাল এসে কাকে বলবো? যেগুলো আমাদের থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, মানে থার্ড পার্সন প্রোনাউন ইউজ করে যেসব এসেগুলো লেখা হয় সেগুলোকে আমরা বলবো ফর্মাল এসে। এবং এটা আমি হয়তো কিছু একটা দেখলাম, আমার চোখের সামনে কোনো একটা ঘটনা দেখলাম, এবং আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব সব সময় উই দিয়ে, উই বা আস এইসব দিয়ে, এইসব প্রোনাউন দিয়ে, তখন সেটাকে আমরা বলবো ফর্মাল এসে। এবং ইনফর্মাল এসে, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স নিজে শেয়ার করব আই ব্যবহার করে, আমার সঙ্গে এটা ঘটেছে, আমার সঙ্গে ওটা ঘটেছে, এইরকম ধরনের যখন কথাবার্তাগুলো কোন একটা এসের মধ্যে থাকবে, তখন সেটাকে বলবো আমরা ইনফর্মাল এসে। চলো তাহলে এরপরে আমরা জেনে নিব এই অথারের ব্যাপারে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমাদের অথারকে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন জন্মগ্রহণ করেন 1561 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1626 সালে। এবং এই জীবনকালে তিনি কি কি করেছেন, তার লেখালেখি কেমন ছিল, এবং কেন বা তাকে আমরা পড়ছি, সেই ব্যাপারগুলো এবার আমরা জেনে নেব। তো তিনি 1561 সালে জন্মগ্রহণ করেন এবং তার 12 বছর বয়সে তিনি ট্রিনিটি কলেজ ক্যামব্রিজে ভর্তি হন, এবং তারপরে তিনি বিভিন্ন লেখালেখি করতে থাকেন। তো ফ্রান্সিস বেকনের ব্যাপারে প্রথমে আমরা জেনে নিব, একে কিন্তু ফাদার অফ ইংলিশ এসে বলা হয়, ফাদার অফ এসে। এবং কেন ফাদার অফ ইংলিশ এসে বলা হয়? কারণ তিনি এই এসে যে প্রবন্ধ, এই যে পুরো জনরাটাকে তিনি একদম বিখ্যাত করবেন, এবং তার জন্য এসেকে এত ফেমাস হয়ে যায়। তো যাই হোক, এবং তাকে ফাদার অফ ইংলিশ এসে বলা হয়। এবং তিনি একজন এলিজাবেথান এসেইস্ট, কুইন এলিজাবেথের কালে তিনি লেখালেখি করেছেন, এবং সেই সময় তার লেখালেখির মধ্যে আমরা অনেক রকম ইনফ্লুয়েন্স দেখতে পারবো। সেই যুগে কি ধরনের লেখালেখি হতো, কেমন ধরনের লেখালেখিগুলো চলতো, এবং কেনই বা এই লেখাটা বা এই যে আমাদের আজকের এসে অফ স্টাডিজটা কেন অফ স্টাডিজ নাম, বা স্টাডিজ মানে আমরা সবাই জানি যে অধ্যয়ন নাম দিয়েই কেন লিখতে হলো, এই ব্যাপারগুলো আমরা জেনে নিব। তো ইনি যখন মানে একজন খুব ভালো ডিবেটার ছিলেন। খুব ভালো ডিবেটার মানে যারা ভালো কথা বলতে পারে, ডিবেট করতে পারে, লোকের সঙ্গে আলাপ আলোচনা যারা ভালো মতো করতে পারে তাদেরকে আমরা ডিবেটার বলি। তো তিনি খুব ভালো একজন ডিবেটার ছিলেন, এবং এত ভালো ডিবেটার ছিলেন যে তিনি কথা বলতে গিয়ে লোকজন তাকে মানে সবসময় সঠিক উত্তর দিতে পারতো না। কেমন ভাবে সঠিক উত্তর দিতে পারতো না? যে উনি যে কোনো কথাই বলতেন না কেন, তার কথার মধ্যে এমন ভাবভঙ্গি থাকতো যেন তার কথাটাকে কেউ নাকচ করতে পারবে না। তাহলে ভালো একজন ডিবেটার, এবং তাকে কিন্তু করাপশনের চার্জ, তিনি পলিটিক্যালিও অ্যাক্টিভ ছিলেন, তার উপর করাপশনের চার্জ লাগে। তারপর তিনি বিভিন্ন সরকারি কাজের সঙ্গেও যুক্ত ছিলেন, বিভিন্ন বড় বড় উচ্চ পদে। তো চলো এরপরে আমরা জেনে নিব তার রাইটিং এর ফিচার্স গুলোর সম্পর্কে। সব থেকে প্রথম ফিচার হলো ব্রেভিটি অ্যান্ড কনসাইজনেস। ব্রেভিটি মানে একদম সংক্ষিপ্তসার, এবং সংক্ষিপ্ততার মধ্যে দিয়ে তিনি একদম খুব টু দ্য পয়েন্ট প্রত্যেকটা কথাবার্তা বলে দিয়ে আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবেন। তারপর অ্যাপ্রোস্টিক স্টাইল বলতে তার সংক্ষিপ্ত সেই বিভিন্ন ওয়ার্ড দিয়ে, যেগুলো আমাদেরকে মনে রাখিয়ে দিবে, এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমরা একটা বড় বৃহৎ কিছু মিনিং আমরা খুঁজে পাবো। তারপর প্র্যাকটিক্যাল উইজডম মানে হচ্ছে ব্যবহারিক উপদেশগুলো। তাহলে তার লেখা পড়ে আমরা আমাদের জীবনে কোথায় কোন জিনিসটা
কিভাবে ব্যবহার করব সেই ধারণাটুকু কিন্তু আমরা পেয়ে যাব, এবং সেগুলোকে ব্যবহারিকভাবে আমরা কিভাবে কাজে লাগাবো। যেমন আমাদের আজকের যে আলোচ্য বিষয় যে অফ স্টাডিজ, এই অফ স্টাডিজ টেক্সটে আমাদের পড়াশোনা কিভাবে করতে হবে, কতটা পড়তে হবে, কতটা পড়া গেলে ঠিক হবে, কতটা পড়তে গেলে আমাদের ঠিক হবে না, কোন বইটা পড়বো, কেমন ভাবে পড়বো, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে ইউজ অফ মেটাফোর্স অ্যান্ড অ্যানালজিস। মেটাফোর্স অ্যানালজিস, মেটাফোর্স মানে হচ্ছে রূপক এবং অ্যানালজিস মানে হচ্ছে বিভিন্ন তুলনা। তাহলে বিভিন্ন ভাবে বইয়ের সঙ্গে, বইকে যেমন খাবারের সঙ্গে আমাদের টেক্সটের মধ্যে দেখবো আমরা তুলনা করা হচ্ছে, এবং তুলনা করে দিয়ে খাবারের সঙ্গে শুধু যে তুলনা করছে তা নয়, খাবারের সঙ্গে বলে দিচ্ছে আমাদেরকে যে এই কোন বইটাকে আমাদেরকে শুধুমাত্র পড়তে হবে, উপর উপর পড়তে হবে, কোন বইটাকে কোনো লোক পড়লেই যথেষ্ট, শুধু আমরা সামারিটা পড়লেই চলবে, এই ব্যাপার বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো। তারপরে ব্যালেন্স অ্যান্ড রেশনাল টোন। তাহলে তার লেখার মধ্যে একটা ব্যালেন্স থাকে বলেই তার লেখাটা ছোট্ট হলেও আমাদেরকে কিন্তু পড়তে ভালো লাগে। তারপরে হচ্ছে ইউনিভার্সালিটি। এবার ইউনিভার্সালিটি বলতে আমরা কি বলবো? সার্বজনীনতা। কেমন ভাবে সার্বজনীন? তার লেখা শুধু যে একটা কোনো পার্টিকুলার গ্রুপের জন্য বা একটা কোনো পার্টিকুলার দেশের জন্য যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, তার লেখা যে কেউ পড়তে গেলে তার জন্যই সেটি অ্যাপ্লিকেবল। কেমন ভাবে অ্যাপ্লিকেবল? যেমন এইখানে আমাদের এই টেক্সটিতে পড়াশোনা বা অধ্যয়ন সম্পর্কে তিনি বিভিন্ন অধ্যয়নের দিকগুলো, অধ্যয়ন সম্পর্কে বিভিন্ন ব্যাপার বিষয়গুলো আমাদেরকে আলোচনা করেছে। তো এবার আমাদেরকে যখন আলোচনা করেছেন বিভিন্ন অধ্যয়নের দিকগুলো, সেটা তো কারোর জন্য পার্টিকুলারলি নয়, তিনি সারা বিশ্বের জন্য একই রকম ভাবে অ্যাপ্লিকেবল হবে এইরকম কিছু লেখালেখি করেছেন। তারপর ডাইডাক্টিক পারপাস। ডাইডাক্টিক পারপাস বলতে শিক্ষামূলক উদ্দেশ্য। তাহলে শিক্ষামূলক উদ্দেশ্য আমরা তার লেখালেখি থেকে আমরা জানতে পারবো যে কোনো কিছু জানলে আমরা সেটা থেকে কিছু একটা শিক্ষা নিই, এবং সেই শিক্ষাটাকে আমরা বাস্তব জীবনে উপনীত করি, বাস্তব জীবনে সেটাকে আমরা ব্যবহার করে থাকি। তারপরে লজিক্যাল স্ট্রাকচার। এবার শুধু যে আমরা তার লেখাটা পড়ে যাব এবং কিছু মানে একটার সঙ্গে আর একটা মিল করতে পারবো না, তা কিন্তু হবে না। তার মধ্যে একটা লজিক আছে, আমাদেরকে কেন সেটা করতে হবে সেই লজিকটা আমাদেরকে তিনি বুঝিয়ে দিচ্ছেন, এবং তার স্ট্রাকচারটাই সেই রকম ভাবে। প্রথমে তিনি আমাদেরকে বলছেন যে কোন বইগুলো পড়তে হবে, তারপরে তিনি বলে দিচ্ছেন কেমন ভাবে পড়তে হবে, এবং সেগুলোকে আমাদেরকে বাস্তব জীবনে কি কি ভাবে কাজে লাগানো যাবে সেই ব্যাপার বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। এবার তারপরে আমাদের এই যে লেখালেখিটা বা আমাদের যে আজকের প্রবন্ধ বা এসে অফ স্টাডিজ, এই অফ স্টাডিজ এর ব্যাকগ্রাউন্ড বলতে আমাদের এই যে লেখাটা বা এই এসেটা কি থেকে ইনফ্লুয়েন্স হলো, কেমন ভাবে ইনফ্লুয়েন্স হলো সেটা দেখবো। সব প্রথমে হচ্ছে রেনেসা কনটেক্সট। রেনেসা মানে আমাদের জানা আছে, রেনেসা মানে হচ্ছে নবজাগরণ, এবং নবজাগরণ মানে হচ্ছে মানুষকে নতুন ভাবে ভাবনা চিন্তা করতে শেখানো। তাহলে কিভাবে ভাবনা চিন্তা করতে শেখালো? এই যে দেখো, আমরা যদি ইন্ডিয়ান সোসাইটিকে ধরে নিই, তো ইন্ডিয়ান সোসাইটি বা ইংল্যান্ডের সোসাইটিটাও কিন্তু এইরকমই এক সময় ছিল, যেখানে বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন আমাদের সমাজটি ছিল, এবং এই কুসংস্কারের জন্য মানুষ কি করত? মানুষ বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবনা চিন্তা দিয়ে গিয়েছে। ভাবনা চিন্তা বলতে যেমন আমাদের রাজা রামমোহন রায় যখন সমুদ্র ক্রস করে, সেই সময়কে তার যুগে এইরকম ধরনের একটা কুসংস্কার ছিল বা মানুষের অন্ধবিশ্বাস ছিল যে কেউ যদি সমুদ্র পার করে তাহলে কিন্তু মারা যাবে, মানে যতদূর অব্দি মানুষের চোখ যাচ্ছে ততদূর অব্দি ঠিক আছে, তার থেকে বেশি যদি কেউ ক্রস করে তাহলে মারা যাবে। কিন্তু আমাদের রাজা রামমোহন রায় কিন্তু বাইরে যান, পড়াশোনা করেন। তাহলে এই যে কুসংস্কারাচ্ছন্ন একটা সমাজ, কেন কুসংস্কারাচ্ছন্ন কখন সমাজটি হবে? যখন মানুষজন শিক্ষিত থাকবে না, যখন মানুষজন অধ্যয়ন করবে না, তখন মানুষের মধ্যে বিভিন্ন রকম কুসংস্কারগুলো বিরাজ করবে। তো এই যে রেনেসা মানুষকে নতুন ভাবে ভাবতে শেখায়, রেনেসা মানুষকে পড়াশোনার প্রতি জোর দিতে শেখায়, এবং এই যে এই টেক্সটটি অফ স্টাডিজ, এই অফ স্টাডিজ দেখো অধ্যয়নের জন্য বা অধ্যয়নের কি কি কারণ বা তার ব্যবহারিক দিকগুলো আমরা এই টেক্সটের মধ্যে দিয়ে পাবো। তাহলে যখন কুইন এলিজাবেথের টাইমে রেনেসা যুগ, যখন রেনেসা পিরিয়ড যখন চলছে, তখন কিন্তু মানুষকে অধ্যয়নের উপর জোর দিতে হবে। কেন জোর দিতে হবে তা কিন্তু আমরা এই টেক্সটের মধ্যে থেকে পেয়ে যাব। তারপরে বেকনস ইন্টেলেকচুয়াল ফিলোসফি, এবং ফ্রান্সিস বেকন কিন্তু প্রচন্ড ইন্টেলেক্ট মানুষ ছিলেন, প্রচন্ড একজন বুদ্ধিজীবী ছিলেন। তাহলে তার লেখালেখির মধ্যে একটা আমরা সায়েন্টিফিক আলোচনা পাবো। তিনি শুধুমাত্র যে কোনো একটা অ্যানালজিস বা কোনো একটা তিনি বলে গেছেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, কেন করতে হবে তার কারণটাও কিন্তু তিনি দিয়ে গিয়েছেন, শুধু এমনি বলে যায়নি। কারণ আমাদেরকে পড়াশোনা করার জন্য কি দরকার? আমাদেরকে প্রথমত একটা বই লাগবে, বইটা কেমন হতে হবে? বইটা থেকে যেন আমরা কিছু একটা শিক্ষামূলক কিছু পেয়ে যাই। এবং এই যে টেক্সটটি পড়ছি, বইটিকে
খাবারের সঙ্গে তুলনা করছে, বলছে সাম বুকস আর টু বি রেড, সাম বুক আর টু বি অনলি টেস্টেড, সাম বুকস আর টু বি ডাইজেস্টেড, চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এই ধরনের মানে কিছুকে আমাকে চাপিয়ে একদম গিলে খেতে হবে। তারপর তিনি বলছেন যে বই থেকে আমরা শুধুমাত্র যে আনন্দ প্রাপ্তির জন্য বা আমাদের তৃপ্তির জন্য যে বই পড়বো তা নয়, সেটাকে আমাদের ব্যবহারিক জীবনে ব্যবহারও করতে হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তার ইন্টেলেকচুয়াল ফিলোসফি, এবং এই ফিলোসফিগুলোর জন্যই কিন্তু তিনি আজ এত বিখ্যাত। তিনি কত সাল আগে মারা গিয়েছেন, তারপরেও আজকের দিনেও আমরা তাকে জানছি, পড়ছি। কেন পড়ছি? এটাই তার কারণ। তারপরে দ্য হিউম্যানিস্ট ইনফ্লুয়েন্স, মানুষ মানুষের জন্য। তাহলে তিনি শুধুমাত্র যে বইয়ের উপরে জোর দিয়েছেন তা নয়, তিনি আমাদেরকে মানব সমাজে কিভাবে থাকতে হবে, কেন বা থাকা দরকার, এই ব্যাপার বিষয়গুলো এবং মানুষকে একে অপরকে কিভাবে হেল্প করতে হবে সেই ব্যাপারগুলোও কিন্তু এখানে তিনি বলে গিয়েছেন। তাহলে এই হলো এই গল্পের ব্যাকগ্রাউন্ড। এরপরে আমরা এই টেক্সটের পুরো লাইন বাই লাইন যা মানে আছে সবকিছু অ্যানালিসিস করে দেখব। এবার তোমাদের এতক্ষণ অব্দি যাই আলোচনা করা হলো না কেন, এই সবগুলোর কিন্তু ডিটেল নোটস আমাদের এলিট অ্যাপে দেওয়া আছে। তোমরা এখনো পর্যন্ত যারা এলিট অ্যাপটি ডাউনলোড করনি, অবশ্যই তোমরা প্লে স্টোরে গিয়ে বা আমাদের ডেসক্রিপশনে গিয়ে তোমরা এলিট অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। সেখানে প্রত্যেকটা মিনিং, এই যে এতক্ষণ অব্দি যা আলোচনা করলাম ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, বেকনের সম্পর্কে, বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাপে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। আমরা টেক্সটের নাম জানি, অফ স্টাডিজ, এবং কে লিখেছেন? ফ্রান্সিস বেকন। তাহলে প্রথমে কি বলছেন? স্টাডিজ, স্টাডিজ মানে অধ্যয়ন, অধ্যয়ন। সার্ভ ফর ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে তৃপ্তি বা প্লেজার। অধ্যয়ন আমাদেরকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়। আমরা অধ্যয়নের মাধ্যমে কোনো একটা ভালো লেখা পড়ে, আমাদের যেমন ভালো গান, কোনো একটা গান যদি আমরা শুনি খুব সুন্দর লিরিক্স দিয়ে, তাহলে আমাদের মনটা জুড়িয়ে যায় না? তো সেই রকম অধ্যয়নও আমাদের মনটাকে জুড়িয়ে দিতে পারে। ফর অর্নামেন্ট, কোনো কিছুর অর্নামেন্ট কি? অর্নামেন্ট মানে হচ্ছে গহনা। তাহলে গহনা কি করে? কোনো কিছুর রূপ বা কোনো কিছুকে আমাদেরকে সৌন্দর্য করে তুলতে সাহায্য করে। তাহলে কোনো কিছুকে সৌন্দর্যায়ন করার জন্য, তাহলে আমাদের অধ্যয়ন আমাদেরকে তৃপ্তি দেয়, কোনো কিছু সৌন্দর্য বর্ধন করতে সাহায্য করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, মানে অ্যাবিলিটি মানে আমাদের জানা আছে দক্ষতা, এবং কোনো কিছুর দক্ষতা বৃদ্ধির জন্য সাহায্য করে। তাহলে প্রথমে আমরা কি পেলাম? তাহলে জেনে নিব, একবার দেখে নি। স্টাডি সার্ভ ফর ডিলাইট, অধ্যয়ন আমাদেরকে আনন্দ দেয়, তৃপ্তি দেয়। ফর অর্নামেন্ট, কোনো কিছুর সৌন্দর্য বর্ধন করতে সাহায্য করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, বা আমাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে পড়াশোনা কি কি জিনিসে সাহায্য করে আমরা সেটা পেয়ে গেলাম। এই তিনটে জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দ্য চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। চিপ মানে হচ্ছে প্রধান, চিপ মানে হচ্ছে প্রধান। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, এবং তাদের প্রধান কাজ থাকে আমাদের গোপনীয়তায় আমাদেরকে আরাম বা একাকী সময়ে আমাদেরকে আনন্দ দেয়। দেয়ার, আরেকবার বলে দিই, দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস এন্ড রিটায়ারমেন্ট। তাদের প্রধান কাজ হচ্ছে আমাদেরকে আনন্দ দেওয়া। কোন সময় আনন্দ দেওয়া? যখন আমরা প্রাইভেট সময়ে আছি, যখন আমরা গোপনীয়তায় আছি। অ্যান্ড রিটায়ারিং, যখন আমরা একা আছি, গোপন সময়ে আছি, তখন আমাদেরকে এটা আনন্দ দেয়। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, ফর অর্নামেন্ট কোনো কিছুর শোভাবর্ধন করে। কখন? ইজ ইন ডিসকোর্স, কোনো বক্তৃতার সময়, বক্তৃতা দেওয়ার সময় সেটার আরো শোভাবর্ধন করে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং আমাদের দক্ষতায়। ইজ ইন দ্য জাজমেন্ট, কোনো কিছু বিচার বিশ্লেষণ করতে। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, ডিসপোজিশন অফ বিজনেস মানে কোনো কিছুর ব্যবহারিক কাজকর্মে, ব্যবহারিক কাজে। তারপর তাহলে আমাদের অধ্যয়নের প্রধান কাজ হলো আমাদের আনন্দ দেওয়া, কোনো কিছুর শোভাবর্ধন করা, কোনো কিছুর দক্ষতা বৃদ্ধি করা। এবং এটির প্রধান উদ্দেশ্য বা প্রধান কাজ বা প্রধানভাবে আমাদেরকে কখন আনন্দ দেয়? যখন আমরা প্রাইভেট সময় থাকি, যখন আমরা রিটায়ার্ড অবস্থায় থাকি, আমরা গোপনীয়তায় থাকি, যখন আমরা কোনো আরাম করি, সেই সময়ে। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, এবং
আমাদেরকে বক্তৃতা দেওয়ার জন্য সাহায্য করে, and for ability in the judgment and disposition of business, এবং কোনো কিছু and for the ability আমাদের দক্ষতা বৃদ্ধি করে বা is in the judgment কখন কোনো কিছুর বিচার বিশ্লেষণ করতে, and disposition of business কোনো কিছুর ব্যবহারিক কাজে। for expert men can execute, কারণ এক্সপার্ট মানুষজন, যারা জ্ঞানী মানুষজন বা যারা এক্সপিরিয়েন্স মানুষজন, ক্যান এক্সিকিউট সম্পাদন করতে পারে, এন্ড পারহাপস জাজ অফ পার্টিকুলার্স খুঁটিনাটি জিনিসগুলোকে একদম ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে পারে, ওয়ান বাই ওয়ান, একে একে। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ মানুষজন, জেনারেল কাউন্সিল মানে সাধারণ মানুষজন, বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু সার্বিক, জেনারেল মানে হচ্ছে সার্বিক কাউন্সিলস মানে হচ্ছে মতামত, কিন্তু সার্বিক মতামত এন্ড দ্য প্লটস, এবং যে কোনো বিষয়, এন্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, খুঁটিনাটি যে কোনো বিষয়কে ঠিক মতো, মার্শালিং মানে হচ্ছে ঠিক মতো সাজানো, মার্শালিং অফ অ্যাফেয়ার্স খুঁটিনাটি যে কোনো বিষয়কে ঠিক মতো সাজানো, কামস বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড, তাদের কাছ থেকে ঠিক মতো পাওয়া যায় যারা সুশিক্ষিত। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ, পড়াশোনা বা অধ্যয়নের পিছনে খুব বেশি সময় আমাদেরকে অপচয় করা বা খুব বেশি সময় দেওয়া, ইজ স্লথ, সেটা কি স্লথ মানে হচ্ছে অলসতা। তাহলে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, অধ্যয়নের পিছনে অতিরিক্ত বেশি সময় আমাদের ব্যয় করা হচ্ছে অলসতা। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, কোনো কিছু শ্রদ্ধা বর্ধনের কাজের জন্য সেটাকে অতিরিক্ত মাত্রায় ইউজ করা, ইজ অ্যাফেক্টেশন মানে হচ্ছে লোক দেখানো। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, এবং কোনো কিছুর বিচার বিশ্লেষণ করা একদম নিয়ম মেনে, কঠোরভাবে নিয়ম মেনে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার, কোনো জ্ঞানী ব্যক্তির এটা হচ্ছে কৌতুক, যে লোককে দেখাতে হবে যে সে কতটা জ্ঞানী। দে পারফেক্ট নেচার, তারা কোনো কিছুর প্রকৃতিকে উৎকর্ষ করে, কোনো কিছুর প্রকৃতিকে তারা বলতে অধ্যয়ন কোনো কিছুর প্রকৃতিকে উৎকর্ষ করে, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং সেটা নিজেও উৎকর্ষ সাধিত হয় কিভাবে, অভিজ্ঞতার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। ফর ন্যাচারাল অ্যাবিলিটিস, কারণ আমাদের সহজাত ক্ষমতাগুলি, ন্যাচারাল মানে হচ্ছে সহজাত, যেগুলো আমরা জন্মগত পাই, সহজাত ক্ষমতাগুলি আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কিসের মতো, আমাদের যে চারিপাশে যে আমরা বীজ তো দিই না সবসময় সব গাছের জন্য, যেগুলো আগাছাগুলো জন্মায়, সেই আগাছাগুলোর মতো, দ্যাট নিড প্রাণিং, যেগুলোকে আমাদেরকে ছেটে ফেলতে হয়। এবং কিভাবে ছেটে ফেলবো, প্রাণিং মানে হচ্ছে ছেটে ফেলা, বাই স্টাডি, আমাদেরকে কিভাবে এগুলোকে ছেড়ে ফেলতে হবে, আমাদের অধ্যয়নের মাধ্যমে সেই এক্সট্রা জিনিসগুলো যেগুলো দিয়ে মানুষ মনে করবে আমাদের লোক দেখানো হচ্ছে, সেই জিনিসগুলোকে আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের অধ্যয়নের মাধ্যমে আমাদেরকে ছেড়ে ফেলতে হবে। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস টু গিভ ফর ডিরেকশন টু মাচ অ্যাট লার্জ, এবং অধ্যয়ন একাই যে কোনো কিছু নিয়ে আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দেয়, এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না আমরা শুধুমাত্র আমাদের এক্সপিরিয়েন্স দিয়েই প্রত্যেকটা জিনিসকে জাজ করি, প্রত্যেকটা জিনিসকে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমাদেরকে অধ্যয়নই কিন্তু সবকিছুর শেষটা, সবকিছু কোন দিকে কিভাবে করতে হবে সে ব্যাপার বিষয়গুলো অধ্যয়নই আমাদেরকে বুঝিয়ে দিবে। তারপরে ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, চতুর মানুষ বা চালাক মানুষ, ক্রাফটি মানে হচ্ছে চালাক, চালাক মানুষ কন্ডেম মানে হচ্ছে অগ্রাহ্য করে, কি কোন জিনিসটাকে অগ্রাহ্য করে, আমাদের অধ্যয়নকে চতুর মানুষ অগ্রাহ্য করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, এবং সাধারণ মানুষ কি করে, সেটাকে অ্যাডমায়ার করে, ভক্তি বা শ্রদ্ধা করে, ভক্তি শ্রদ্ধা করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং যারা সত্যিকারের জ্ঞানী মানুষ তারা অধ্যয়নকে ব্যবহার করে। ফর দে টিচ, কারণ তারা শেখায়, নট দেয়ার ওন ইউজ, তাদের নিজের ব্যবহার নয়, বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম, কিন্তু
তাছাড়া তারা নিজেরাও অসম্পূর্ণ। অ্যান্ড অ্যাবভ দেম, এবং সবকিছুর উপরে ওন বাই অবজারভেশন, সেটাকে আমরা বিভিন্ন অবজারভেশন মানে পর্যবেক্ষণের মাধ্যমে সেগুলোকে আমাদেরকে অর্জন করতে হয় বা জিতে নিতে হয়। রিড নট টু কন্ট্রাডিক্ট, কোনো কিছুর বিরোধিতা করার জন্য আমাদেরকে অধ্যয়ন করা উচিত নয়। অ্যান্ড কনফিউজ, এবং বিরোধিতা করে দিয়ে সেটার বিপরীতে আমরা কোন রকম স্টেটমেন্ট দেব সেটার জন্য নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, যা কিছু আমরা দেখছি বা যা কিছু পড়ছি সেটাকে আমরা ধ্রুব সত্য বলে একদম যে সেটাই চিরসত্য বা ধ্রুব সত্য একমাত্র সেটাই সত্যি সেটা বলে মেনে নেওয়ার জন্য নয়। নট টু ফাইন্ড টক এ অ্যান্ড ডিসকোর্স, এবং সেটা নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্ক করার জন্য নয়, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, বিচার এবং বিবেচনা এবং বিচার করার জন্য আমাদেরকে অধ্যয়ন করতে হবে। যা কিছু আমরা দেখছি বা যা কিছু আমরা শুধু পড়েছি সেটাকে ধ্রুব সত্য বলে আমরা কিন্তু মেনে নিব না। তাহলে অধ্যয়ন আমাদেরকে কত কিছু শেখাবে, অধ্যয়ন প্রত্যেকটা জিনিসই শিখিয়ে দিবে, শুধুমাত্র আমাদেরকে ঠিকঠাক জায়গাতে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে কি বলছে, সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই শুধুমাত্র আমাদেরকে টেস্ট করতে হবে, শুধু উপর পড়তে হবে। আদার্স টু বি সলিড মানে গিলে খেতে হবে। কিছু বইকে আমাদেরকে টেস্ট করতে হবে, কিছু বইকে একদম ভালোভাবে গিলে খেতে হবে পড়ে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং ওটা গিলে নিতে হবে না চিবিয়ে। এবার তার বলছে কিছু বইকে আমাদেরকে ভালোভাবে চিবাতে হবে এবং তারপরে সেটাকে হজম করতে হবে। দেন দ্যাট ইজ সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস। তাহলে তার মানে কি বলতে চাইছে, কিছু বইকে আমাদেরকে অল্প কিছু অংশ পড়তে হবে, মানে সামারি টাইপ কিছু আমাদেরকে পড়তে হবে। আদার্স টু বি রেড, এবং কিছু বইকে আমাদেরকে পুরোটাকেই পড়তে হবে, বাট নট ফিউরিয়াসলি, একদম অত্যাধিক মনোযোগ সহকারে নয়। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, এবং কিছু বই আছে যেসবগুলোকে আমাদেরকে অতিরিক্ত মাত্রায় পুরোভাবে একদম ভালোভাবে পড়ে নিতে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, এবং কিভাবে পড়তে হবে, পরিশ্রম এবং মনোযোগ সহকারে, কঠোর পরিশ্রম এবং মনোযোগ সহকারে কিছু বইকে আমাদেরকে পড়তে হবে। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, এবং কিছু বইকে কাদেরকে দিয়ে পড়ানো যেতে পারে, আমাদের ডেপুটিদেরকে দিয়ে, নিজে না পড়ে অন্য কাউকে দিয়ে পড়িয়ে দেওয়া যাবে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং কিছু বই কেমন ভাবে পড়বো, কিছু কিছু অংশ বইয়ের ইম্পর্টেন্ট পার্টগুলো শুধু আমাদেরকে বেছে নিয়ে পড়ে নিতে হবে, বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস। তাহলে সেটা কখন পড়া যাবে, যখন আমাদের অল্প মানে খুব বেশি দরকারি নেই যে বইগুলো সেইগুলোকে। অ্যান্ড দ্য মিনার শর্ট অফ বুকস, এবং যেগুলো লঘু বা ছোট বইগুলো। এস ডিস্টিল বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার ফ্লাসি থিংস, কারণ ডিস্টিল মানে পরিশ্রুত বইগুলো, ডিস্টিল মানে হচ্ছে পরিশ্রুত বইগুলো কেমন, আর লাইক কমন ডিস্টিল ওয়াটার, এই পরিশ্রুত জলের মতো যার মধ্যে এক্সট্রা কিছু আর থাকে না। ফ্ল্যাশি থিংস, দেখতে ভালো কিন্তু তার মধ্যে আর কিচ্ছু এক্সট্রা, যে আমাদের ন্যাচারাল যে সব মিনারেলস গুলো থাকে সেই মিনারেলস গুলো কিন্তু সেই জলে আর থাকে না, মানে পানসে। তাহলে বোঝা গেল এই জায়গাটুকু যে কিছু বইকে আমাদেরকে প্রথমে বলছে টেস্ট করতে হবে, কিছু বইকে সোয়ালো করতে হবে মানে গিলে নিতে হবে, এবং কিছু বইকে আমাদেরকে চিবিয়ে গিলতে হবে মানে ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে কিছু বইকে আমাদেরকে অল্প কিছু পার্ট পড়ে নিতে হবে যে জায়গাগুলো শুধু দরকারি, এবং কিছু বই শুধু রিডিং মেরে নিতে হবে, আবার কিছু বইকে একদম কঠোর পরিশ্রমের সঙ্গে আমাদেরকে পড়তে হবে। তাহলে এখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এবং তারপরে কিছু বইকে বলছে আমাদের ডেপুটি মানে আমাদের বদলে অন্য কাউকে দিয়ে পড়ানো যেতে পারে, এবং কিছু বইয়ের উদিতাংশগুলো পড়া যেতে পারে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, এবং সেটা কোনটার ক্ষেত্রে করব, সেটা করব যেগুলো ছোট্ট বই, যেগুলো খুব দরকারি বই নয় সেগুলোর ক্ষেত্রে। অ্যান্ড কারণ
কেন এরকম করতে হবে বলছে, কারণ হচ্ছে পিউরিফাইড বই বা ডিস্টিলড বই, পরিশ্রুত বইগুলো কিসের মতো? পরিশ্রুত জলের মতো, যার মধ্যে এক্সট্রা কোনো কিছু আমরা কিন্তু পাবো না, এবং তাই জন্য সেইগুলো কেমন হয়ে যাবে? পানসে হয়ে যাবে, পানসাটে হয়ে যাবে। এরপরে রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্সে রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তার মানে অধ্যয়নের মাধ্যমে একটা মানুষ পূর্ণতা পায়। কনফারেন্সে রেডি ম্যান, একটা মানুষকে আলাপ আলোচনা, কনফারেন্স মানে হচ্ছে আলোচনা বা আলাপ আলোচনা, আলাপ আলোচনার দ্বারা সে মানুষকে স্বপ্রতিভ করে, তার প্রতিভাটাকে জাগিয়ে তুলে। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, এবং লেখনের মাধ্যমে একটা মানুষ নিখুঁতভাবে তৈরি হয়। অ্যান্ড দেয়ারফর, এবং তাই জন্যই ইফ এ ম্যান রাইট লিটল, কোন একটা মানুষ যদি খুব অল্প লেখালেখি করে, হি নিড হ্যাভ এ গ্রেট মেমোরি। একটা মানুষ যদি হালকাও লেখালেখি করে, তার কিন্তু অত্যাধিক বেশি স্মৃতিশক্তি থাকা লাগবে। ইফ হি কনফার লিটল, সে যদি কম আলাপ আলোচনা করে, হি নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ, তার উপস্থিত বুদ্ধি থাকার দরকার। and if he read little, যদি সে কম পড়ে, অধ্যয়ন করে, he need have a much cunning, তার কানিং মানে হচ্ছে চতুরতা থাকা লাগবে, চতুরতা থাকা লাগবে। টু সিম টু নো, দেখানোর জন্য, দ্যাট হি ডথ নট, যেটা সে জানে না, সে যেটা জানে না সেটাও তাকে দেখাতে হবে যে সে সেই জিনিসটাকেও জানে। হি স্টাডিজ মেকেথ মেন ওয়াইজ, এবং ইতিহাস অধ্যয়ন মানুষকে কি করে? জ্ঞানী করে তোলে। পোয়েটস উইটি, এবং পোয়েটস মানে হচ্ছে যে কবিতা বা কবি, সেটা মানুষকে কি করে তোলে? উইটি, উইটি মানে হচ্ছে বুদ্ধিমান। উইট মানে যেমন বুদ্ধি, উইট থেকে এসেছে উইটি, বুদ্ধিমান করে তোলে। দ্য ম্যাথমেটিক্স সাবটেল, এবং অঙ্ক, অঙ্ক মানুষকে ধুরন্ধর, চতুর, চালাক। দ্য ম্যাথমেটিক্স সাবটেল, অঙ্কের অধ্যয়ন মানুষকে ধুরন্ধর করে। ন্যাচারাল ফিলোসফি, প্রাকৃতিক দর্শন কি করে? মানুষকে ডিপ, গভীর করে তোলে। মোরাল, মোরাল গ্রেট, মোরাল মানে হচ্ছে নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র মানুষকে কি করে? গ্রেভ, ভাব গম্ভীর করে তোলে। লজিক অ্যান্ড রেটরিক, তর্কশাস্ত্র এবং রেটরিক, রেটরিক মানে হচ্ছে অলংকার শাস্ত্র। অ্যাবেল টু কন্টেন্ট, মানে অ্যাবেল টু কন্টেন্ট মানে যুক্তিবিদ্যা প্রয়োগে সক্ষম, বা কোনো কিছু যুক্তি জানলো সেটা প্রয়োগ করতে সক্ষম করে তোলে, যুক্তি প্রয়োগে সক্ষম করে তোলে। অ্যাবেন্ট স্টাডিয়া ইন মোরেস, স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, অধ্যয়ন প্রবাহিত হয় মানুষের মধ্যে, এবং তা মানুষের ম্যানার্স গুলোকে, মানুষের ব্যবহারটাকে ঠিক মতো সঞ্চারিত করে। না নেই মানে না। দেয়ার ইজ নো স্টোন, স্টোন মানে তো আমরা জানি পাথর, কিন্তু এখানে পাথর বলতে বাধা, যে কোনো রকম বাধা বা বিপত্তির কথা বলা হচ্ছে। না না, দেয়ার ইজ নো স্টোন, সেখানে কোন রকমের বাধা থাকতে পারে না। অর ইম্পেডিমেন্ট, বা কোন রকম বাধা বিপত্তি থাকতে পারে না। ইন দ্য উইট, ও সহজাত বুদ্ধিতে, উইট মানে হচ্ছে বুদ্ধি, এখানে সহজাত বুদ্ধির কথা বলা হচ্ছে। বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, যদিও বা সেখানে কোন রকম বাধা থাকে, তাহলে উপযুক্ত অধ্যয়নের মাধ্যমে সেটাকে কাটিয়ে চলে যাওয়া যেতে পারে। লাইক অ্যাজ ডিজিজ, যেমনটা করে বিভিন্ন অসুখ বিসুখকে অফ দ্য বডি, আমাদের শারীরিক বিভিন্ন অসুস্থতাগুলোকে, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, বিভিন্ন আমাদের এক্সারসাইজের মাধ্যমে, এক্সারসাইজ বলতে বিভিন্ন প্রাণায়াম হতে পারে বা বিভিন্ন ব্যায়াম হতে পারে, অ্যাকচুয়ালি ব্যায়ামের কথাই বলা হচ্ছে, বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে যেমন শারীরিক বিভিন্ন অসুস্থতাকে কাটিয়ে যাওয়া যেতে পারে, সেই রকমই পড়াশোনার মাধ্যমে আমাদের সহজাত বুদ্ধিতে যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেটাকে কাটিয়ে নেওয়া যেতে পারে। এবার আমরা কোন এক্সারসাইজ কিসের জন্য ভালো সেটা দেখব। বাউলিং, বাউলিং এক ধরনের খেলা, যেখানে বল অনেকগুলো গুটি সাজিয়ে রাখা হয় এবং একটা বল দিয়ে সেটাকে মারা হয়। আমরা অনেকে দেখেছি যে বল চালিয়ে, একটা অনেক লম্বা একটা জায়গা আছে, লাস্টের দিকে অনেকগুলো বল রাখা আছে, দিয়ে চালিয়ে মারা হয়। তাহলে ওই খেলাটা হচ্ছে বাউলিং। ইজ গুড ফর দ্য স্টোন, আমাদের কিডনিতে বা বৃক্কে কোনো রকম সমস্যা হলে তার জন্য, অ্যান্ড রেন্স, মূত্রস্থলী বা বৃক্কে,
আমাদের কিডনিতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেই খেলাটা খুব উপকারী। শুটিং মানে তীরন্দাজি। গুড ফর লাংস, আমাদের ফুসফুসে কোনো রকম সমস্যা হলে সেটা খুব উপকারী। অ্যান্ড ব্রেস্ট, আমাদের বৃক্ষদেশে কোনো রকম সমস্যা হলে। জেন্টেল ওয়াকিং, মৃদু হাঁটা মানে হালকা হালকা আস্তে আস্তে হাঁটা। ফর দ্য স্টমাক, আমাদের পেটের কোনো রকম অসুস্থতা হলে বা পেটের কোনো রকম অসুবিধা হলে সেটা খুব উপকারী। রাইডিং ফর দ্য হেড, এবং রাইডিং বলতে ঘোড়ার উপর দৌড়ানো বা ঘোড়ার উপরে চেপে দৌড়ানো, যেটা ফর দ্য হেড আমাদের মস্তিষ্কের জন্য। অ্যান্ড দ্য লাইক, এবং আরো এরকম অনেক ব্যায়াম আছে যেটা আমাদের বিভিন্ন শারীরিক অসুস্থতাগুলোকে দূর করে দেয়। সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, যদি কোনো মানুষের মন অস্থির হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাহলে তাকে অঙ্ক করতে দেওয়া হোক। যদি মন অস্থির হয়, ওয়ান্ডারিং মানে এটা হচ্ছে অস্থির। সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, যদি কোনো মানুষের মন অস্থির হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাহলে তাকে কি করতে পড়তে দেওয়া হবে, তাকে অঙ্ক করতে দেওয়া হোক। ফর ইন ডেমনস্ট্রেশন, কারণ জটিল অঙ্কে ইফ ইজ উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সলিউটিন, যদি তার মন একেবারে নাম আসে, হি মাস্ট বিগিন এগেন, তাহলে আবার তাকে প্রথম থেকে শুরু করতে দেওয়া হোক। তাহলে অবশ্যই তার আবার মন বসবে, মনটা অস্থির থেকে এবার স্থির হয়ে যাবে। ইফ হিজ উইড বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ, যদি তার বুদ্ধি কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে না পারে, অর ফাইন্ড ডিফারেন্সেস, বা কোনো কিছুর মধ্যে তফাৎগুলো শনাক্ত করতে না পারে, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান, তাহলে তাকে মধ্যযুগীয় দার্শনিকদের পড়তে দেওয়া হোক। ফর দে আর দ্য সাইমিনি সেক্টরস, এটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, যার মানে হচ্ছে স্পিডাস অফ হেয়ার, তাহলে তাদেরকে দার্শনিকদের পড়তে দেওয়া হোক মধ্যযুগীয়, যাদের ব্যাপারে পড়ে নিয়ে তার মাথার চুল ছিঁড়ে যাবে। ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স, সে যদি কোনো বিষয় কিছুই না করতে পারে বা কোনো কিছু বিষয় উদ্ধার করতে না পারে। অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং তাকে যদি একটা জিনিস বোঝানোর জন্য আরেকটা জিনিসকে ডেকে নিয়ে আসতে হয়, লেট হিম স্টাডি দ্য লয়ার্স, লয়ার্স মানে হচ্ছে আইনজীবীদের কেসগুলোর নথিপত্র তাকে পড়তে দেওয়া হয়। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড, তো মনের প্রত্যেকটি অসুস্থতার জন্য হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, প্রত্যেকটি অসুস্থতার জন্য এক একটা আলাদা আলাদা আমাদের কিন্তু দোষ দূর করার পদ্ধতি আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এই গেল তোমাদের লাইন বাই লাইন অ্যানালিসিস। আমরা এখানে জানতে পারলাম কি, আমরা জানতে পারলাম অধ্যয়ন কিভাবে করতে হবে, কেন করতে হবে, এবং কোন কোন বিষয়গুলো অধ্যয়ন করব, কেমন ভাবে করব, এই ব্যাপার বিষয়গুলো। তো এই টেক্সটের যে ফুল বেঙ্গলি মিনিং আমাদের অ্যাপে অলরেডি দেওয়া আছে, তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাপটি ডাউনলোড করোনি অবশ্যই গিয়ে তোমরা একবার অ্যাপটি ডাউনলোড করো, এবং তোমাদের যা ওয়ার্ড মিনিং সবকিছু সেখানে দেওয়া আছে, এবং তোমরা সেখান থেকে ফুল অ্যাক্সেস করতে পারবে একদম ফ্রিতে। তো তোমরা যারা ডাউনলোড করেনি অবশ্যই গিয়ে ডাউনলোড করে নাও। তোমাদের আশা করছি এই টেক্সটে আর কোনো রকম কনফিউশন থাকবে না। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।